মিন্টু ভাই মাথা নাড়লেন। এসো। একটা ফাইল মিন্টু ভাইয়ের টেবিলে রেখে শবনম বলল, 22টি কবিতা ছিল, কিন্তু বেশিরভাগই নিম্নমানের, 3টি ছাপার যোগ্য। তাহলে একটি কবিতা কম পড়েছে, প্রতি সংখ্যায় 4টি কবিতা যায়। আপনি যদি একবার দেখেন কবিতাগুলো, আমার তো ভুলও হতে পারে। মিন্টু ভাই দ্রুত ফাইল খুলে নজর বোলালেন। নির্বাচিত 3টি কবিতা থেকে একটিকে সরিয়ে নিয়ে বললেন, এই লোকটা গত সপ্তাহে এক সাহিত্য সভায় আমাকে খুব গালাগাল করেছে। আমি নাকি সাব স্ট্যান্ডার্ড লেখা চেপে পাঠকদের কবিতা বিমুখ করে তুলছি। এই কবিতা যাবে না। শবনম চুপ করে রইল। শাহিন ওকে দেখছিল। খুব দ্রুত ঢাকার মানুষ হয়ে উঠেছে শবনম। এই ঘরে ঢোকার পর একবারও তার দিকে তাকায়নি। তাহলে এবার 2টো কবিতা ছাপা হবে? শবনম জিজ্ঞাসা করল। তুমি কি বলো? যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ বলো। যিনি আপনাকে গালাগালি করেছেন, সাব স্ট্যান্ডার্ড কবিতা ছাপেন বলে অভিযোগ করেছেন, আপনি যদি তার কবিতায় ছাপেন, তাহলে প্রকারান্তে এই কবিতায় সাব স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাই না? শবনম বলল। শাহিন বলল, হ্যাঁ, একেই বলে উচিত শিক্ষা দেওয়া। মিন্টু ভাই ধমক দিলেন, থামো। ও হয়তো নিজের থুতু গিলবে, কিন্তু পাবলিক জানবে কি করে? না না। শাহিন বলল, একটা উপায় আছে জানানোর। কবিতার পাতা যেখানে শুরু হচ্ছে, সেখানে বিখ্যাত কবিদের কাছ থেকে মন্তব্য সংগ্রহ করে ছেপে দিন। কেউ হয়তোবা বলবেন, দিন রাতের কবিতার পাতা আমার খুব ভালো লেগেছে। কেউ অন্য প্রশংসাও করবেন। সব শেষে একটু বড় টাইপের ওই কবির নাম আর ওই মন্তব্য ছাপুন, যার নিচে ওই সংখ্যার প্রথম কবিতা হিসেবে ওর কবিতা ছেপে দিন। মিন্টু ভাই চোখ ছোট করলেন। ভেবে দেখি। তারপর শবনমের দিকে তাকালেন। তুমি কাল একটা কবিতা কম্পোজে দিয়ে দিও। আমি? অবাক হয়ে গেল শবনম। লেখা সঙ্গে নেই? না। তাহলে আজ রাতে লিখে ফেলো, যাও। আমি এইভাবে, মানে, বললেই তো কবিতা লিখতে পারি না। এই হলো কবিদের নিয়ে মুশকিল। আমি যদি শামীম ভাইকে ফোন করে অনুরোধ করি শামসুর রহমানের ওপর একটা কবিতা দিন, উনি কালই সেটি লিখে দেবেন। শাহিন, কাল একটা কবিতা দিতে পারবে? মিন্টু ভাই শাহিনের দিকে তাকালেন। শাহিন হাসল। ওকে চেষ্টা করতে দিন, যদি না পারেন তাহলে দেখব। মিন্টু ভাই শবনমকে বললেন, বাংলাদেশের সমস্ত বিখ্যাত কবিকে চিঠি লেখো, যাতে ওরা আমাদের কবিতা দেন। চিঠি পোস্ট করার 4 দিন পরে প্রত্যেককে ফোন করে অনুরোধটা মনে করিয়ে দেবে, যাও। শবনম বেরিয়ে গেলে শাহিন জিজ্ঞাসা করল, কি যেন বলবেন বলেছিলেন? ও হ্যাঁ, বাংলা একাডেমির পুরস্কার যদি পাও, তাহলে তোমার কাছ থেকে একটা দীর্ঘ কবিতা চাই, অন্তত 100 লাইনের। ওরে বাবা, অত বড় কবিতা কখনো লিখিনি। বড় কবিদের অনেকেই লিখেছেন, পুরস্কারপ্রাপ্ত কবিদের বড় কবি বলা হয়। দূর, কোথায় গাছে কাঁঠাল গোঁফে তেল দিয়ে কি লাভ। এই সময় ফোন বাজলো। মিন্টু ভাই রিসিভার তুলে বললেন, হ্যাঁ বলো। বেশ, তো ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, বাই। মিন্টু ভাই উঠে দাঁড়ালেন। তাহলে ওই কথাই রইল, আমাকে একটু যেতে হবে। মিন্টু ভাইয়ের সঙ্গে ওর চেম্বার থেকে বেরিয়ে এলো শাহিন। নিচে নেমে মিন্টু ভাই জিজ্ঞাসা করলেন, কোন দিকে যাবে? কাছেই, আপনি যান। মিন্টু ভাইয়ের গাড়ি বেরিয়ে গেল। ভেতরে ভেতরে উত্তেজনা পাক খাচ্ছিল। এখন একা হওয়ার পরে সিগারেট খেতে ইচ্ছে করলো। পকেটে 200 টাকা এসে গেছে। এক প্যাকেটের নিচে সিগারেট বিক্রি করে না। একটুও না ভেবে প্যাকেট কিনে নিয়ে সে সিগারেট ধরালো। যদি বাংলা একাডেমির পুরস্কার সে পেয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশের মানুষ তার নাম জেনে যাবে। তখন প্রথম আলো কিংবা যুগান্তরে চাকরি পেতে অসুবিধে হবে না।
নিশ্চয়ই কোনো বিভাগের দায়িত্ব দেওয়া হবে তাকে। ধোঁয়া ছাড়ল শাহিন। শেষ তিনজনের সে একজন, বাকিরা কারা? কোনো বিখ্যাত কবি কি আছেন? যদি বৃদ্ধ বিখ্যাত কবি থাকেন তাহলে তার কোনো চান্স নেই। শাহিন নিজেকে বলল, উত্তেজিত হয়েও না বন্ধু, তোমার কপালে শিকে ছিলবে না। এখনই ভেবে নাও তোমাকে দেওয়া হচ্ছে না। আপনি এখানে দাঁড়িয়ে? পেছন থেকে প্রশ্নটা আসতেই ঘুরে দাঁড়ালো শাহিন। শবনম দাঁড়িয়ে আছে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। শাহিন সত্যি কথা বলল। কেন? হঠাৎ যেন গুটিয়ে গেল শবনম। মিন্টু ভাইয়ের সঙ্গে আপনি কাজের কথা বলছিলেন বলে তখন বলতে পারিনি থাকার কোনো ব্যবস্থা হয়েছে। শাহিন জিজ্ঞাসা করল। ও, এবার হাসল শবনম। না, কিন্তু বেশ সমস্যায় পড়েছি। কিরকম? শমীক ভাই চাইছেন কোনো ভালো ব্যবস্থা না হওয়া পর্যন্ত যেন ওর বাড়িতে থাকি। সত্যি তো, ওর বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু দিনের পর দিন অনাত্মীয় একজনের বাড়িতে ঘর দখল করে আসি, দুবেলা খাচ্ছি, এটা আমাকে মোটেই স্বস্তি দিচ্ছে না। আবার শামসুদ্দিন সাহেব চাইছেন আমি যেন এখনই তার বাড়িতে চলে যাই। উনি পাখিকে দিয়েও ফোন করিয়েছিলেন, কিন্তু সেখানে গেলেও তো একই সমস্যা থাকবে। আমার কাছ থেকে ওরা একটা পয়সাও নেবেন না। ঠিক, তাহলে একটা মাস কোনো রকমে শমীক ভাইয়ের কাছে কাটিয়ে দিন। আপনি যে ঘরটার কথা বলেছিলেন সেটা কি এখনো খালি আছে? মাসের মাঝখানে তো খালি থাকারই কথা। শাহিন বলল, একবার দেখতে যেতে পারি। এখন? আপনার অসুবিধে থাকলে আলাদা কথা, এখনো সন্ধে হতে দেরি আছে। না না, আমার বিন্দুমাত্র অসুবিধে নেই। বেশ চলেন, বাসে যাবেন না সিএনজিতে? আমার কোনোটাতেই অসুবিধা নেই। বাসে অনেক দেরি হবে। হাত বাড়িয়ে একটা সিএনজি থামিয়ে শবনমকে উঠতে বলল শাহিন। তারপর ড্রাইভারকে নির্দেশ দিয়ে খানিকটা ব্যবধান রেখে উঠে বসল। শবনম জিজ্ঞাসা করল, ভাড়া ঠিক করে নিলেন না? ঠিক ভাড়াটা আমি জানি, ওটাই দেব। শাহিন বলল, ভাড়ার টাকা আমি দেব। আশ্চর্য, আজ আমি দিন রাতের কবিতার জন্য অনেক টাকা পেয়েছি। সেটি আপনি নিজের জন্য খরচ করবেন। আমার প্রয়োজনে যাচ্ছি, আপনি কেন ভাড়া দেবেন? আর দিতে চাইলে আমি সেটা মানব কেন? শবনম বলল, আপনার আত্মসম্মান বোধ দেখছি মারাত্মক। ওইটুকু ছাড়া যে আমার কিছুই নেই। শবনম রাস্তার দিকে মুখ ফেরালো। গ্যান্ডারিয়ার পুরনো ঘিঞ্জি এলাকার একটা গলিতে শাহিন শবনমকে নিয়ে ঢুকল। এখনো সন্ধে নামেনি, কিন্তু গলিতে ছায়া জমেছে। বাচ্চারা তার মধ্যেই রাবারের বল নিয়ে ফুটবল খেলছে। তৃতীয় বাড়ির দরজায় দাঁড়িয়ে শাহিন বলল, এই অবধি এসে আপনার কি মনে হচ্ছে? আসতে পারবো। শবনম শ্বাস ফেলল। তাহলে ঢুকুন। আমি থাকি দোতলার কোণার ঘরে। 50 বছর আগে আমার মামা ঘরটা ভাড়া নিয়েছিলেন 15 টাকায়। পরে মামা থাকতেন, এখন আমি থাকি। 15 টাকা বেড়ে 200 টাকা হয়েছে। শাহিন সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল। শবনম অবাক হয়ে গেল। এত কম ভাড়া? দীর্ঘকাল থাকলে যা হয়। শাহিন বলল, দাঁড়ান, বাড়িওয়ালার সঙ্গে কথা বলি, উনি দোতলায় থাকেন। একটা বন্ধ দরজার কড়া নাড়ল সে। শবনম দেখল সিঁড়িটা বেশ পরিষ্কার, দেওয়ালগুলো স্যাঁতসেঁতে। হঠাৎ ওপর থেকে চিৎকার ভেসে এলো, কি এত বড় কথা! শুয়োরের বাচ্চা আজ বাসায় আসুক, লাথি মায়েরা মুখ ভাঙা দিব। পুরুষ কণ্ঠের এই হুঙ্কারের পরেই মহিলা কণ্ঠ শোনা গেল, আহা, নিজের পাটাকে শুয়োরের বাচ্চা কেউ বলে? সামনের দরজা খুলে গেল। একটা বাচ্চা মেয়ে কিছু বলতে গিয়ে শাহিনকে দেখে থমকে গেল। তারপর নানি নানি বলে ভেতরে ছুটল। শাহিন শবনমকে বলল, বাড়িওয়ালির নাতনি। ততক্ষণে ভদ্রমহিলা বেরিয়ে এসেছেন। মোটাসোটা মহিলার পরনে সাদা কাপড় কুচি না দেওয়া। শাহিন বলল, আপনার 4 তলার ঘর এখনো খালি আছে।
কেন? ভদ্রমহিলার গলার স্বর বেশ পুরুষালী। যদি না হয়ে থাকে তাহলে ভাড়া দিতে বলতাম। কে থাকবে? আমি কোনো ফ্যামিলিকে ভাড়া দেব না, মহিলা জানালেন। না না, ফ্যামিলি থাকবে না, একাই থাকবে। ও, চিৎকার চেঁচামেচি করা চলবে না। ওসব মোটেই হবে না। তোমার পরিচিত? নিশ্চয়ই, এই যে এর কথা বলছি, এর নাম শবনম, কবিতা লেখেন। এই মেয়ে একা থাকবে? হ্যাঁ, সকালে অফিসে চলে যাবে, ছুটি হলেই ফিরে আসবে। কিন্তু অল্প বয়সী একটা মেয়েকে ভাড়া দেব না। মাথা নাড়লেন মহিলা। কেন? শাহিন জিজ্ঞাসা করল। একা মেয়ে থাকে জানলেই বেটা ছেলেরা ছোক ছোক করবে। শবনম এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, ওসব চিন্তা আমার ক্ষেত্রে করবেন না, আমার কাছে কোনো পুরুষ মানুষ আসবে না। ও, তা একা কেন? বাপ মা নেই? আমি গ্রাম থেকে সবে এসেছি, এখানে কেউ নেই। কোন জেলা? ফরিদপুর, গ্রামের নাম মনকারা। মনকারা? জানি, আমার এক দুলা ভাইয়ের বাসা সেখানে, সোনা ভাই বলে ডাকে সবাই। শবনমের মুখে হাসি ফুটল। খুব ভালো চিনি ওকে, আমাকে খুব স্নেহ করেন, জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ও, তাই নাকি? ভদ্রমহিলা শাহিনের দিকে তাকালেন। ভাড়ার কথা বলেছ? আপনি বলেন। শাহিন মাথা নাড়ল। আগে ঘর দেখুক, পছন্দ না হলে ভাড়ার কথা বলে কি লাভ। ভদ্রমহিলা ঘরের ভেতর চলে গেলেন। তারপর সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে ফিরে এসে বললেন, এর সঙ্গে যাও, আমি 4 তলায় উঠতে পারি না, বুকে হাঁপ ধরে। মেয়েটি তরতর করে উঠে যাচ্ছিল। 3 তলায় উঠতেই 4-5 জন নারী পুরুষ দেখতে পেল তারা। তারা শবনমকে দেখে বেশ অবাক হয়েছে বোঝা গেল। একজন মহিলা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কে রে? নতুন ভাড়াটে। মেয়েটি না দাঁড়িয়ে জবাব দিল। 4 তলায় 3টে ঘর, একটা বাথরুম। পশ্চিম দিকের ঘরের তালা খুলল মেয়েটি, তারপর ভেতরে ঢুকে আলো জ্বালল। শবনম ঘরের ভেতর পা দিয়ে দেখল কোথাও ময়লা নেই, তবে দেওয়ালে জলের ভেজা দাগ রয়েছে। ঘরটি বড়জোর 10x10 হবে। একটা খালি তক্তপোষ পড়ে রয়েছে, জানালাও একটা। বাথরুম দেখবেন? মেয়েটি শবনমকে জিজ্ঞাসা করল। কোথায়? আসেন, বলে ঘর থেকে বেরিয়ে কোণের ঘরের সামনে গিয়ে চিৎকার করল, ভেতরে কে? জলদি বাইরে এসো, নতুন ভাড়াটে বাথরুম দেখবে। আমার এখনো হয় নাই, ওয়েট করতে বলো। গলা ভেসে এলো। শবনম মাথা নাড়ল। থাক, দেখতে হবে না। তাহলে চলেন, ভাড়ার কথাটা বলে গিয়ে। শাহিন এগোলো। শবনম দেখল ওপাশের একটি ঘরের দরজায় একজন বয়স্ক মহিলা তাদের দেখছেন। তারা যখন সিঁড়ির কয়েক ধাপ নিচে নেমে এসেছে, তখন মহিলা দৌড়ে পেছনে চলে এসে চাপা গলায় ডাকলেন, শোনেন শোনেন। ওরা ভেতরে ফিরে তাকালো। চটপট পেছন দিয়ে একবার তাকিয়ে নিয়ে মহিলা ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কজন থাকবেন? শবনম বলল, আমি একাই থাকব। তাহলে বলি, এখানে আপনার না থাকাই ভালো। কেন? শবনম অবাক হলো। ওকে আমি বিশ্বাস করি না, বলে মহিলা প্রায় দৌড়ে ওপরে চলে গেলেন। শবনম শাহিনকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলেন তো? বুঝতে পারছি না, এদের সঙ্গে তো আমার কথাই হয় না। ছোট মেয়েটি বলল, ওর বরটা খুব শয়তান। দোতলায় নেমে এসে ওরা দেখল বাড়িওয়ালি দরজায় দাঁড়িয়ে আছেন। কি পছন্দ হলো? শবনম বলল, ঠিক আছে, পানি পাওয়া যায় তো? আমার বাড়িতে পানির অভাব নেই, কি তুমি বলো? শাহিন মাথা নেড়ে হ্যাঁ বলল। বাড়িওয়ালি হাসলেন। যখন পছন্দ হয়েছে, আর আমার দুলাভাইয়ের গ্রামের মানুষ, তাই 2500 দিও। 1 মাসের আগাম আর মাসের ভাড়া
এই হলো গিয়ে 5,000। শাহিন বলল, ওর পক্ষে বেশি হয়ে যাবে, আপনি আগে যা পেতেন তাই নিন। দুলাভাইয়ের গ্রামের মেয়ে, বেশি চাইছেন কেন? শবনম বলল, তাছাড়া এখানে থাকার সময়ে কেউ যদি আমাকে বিরক্ত করে তাহলে তার দায়িত্ব আপনাকে নিতে হবে। তা কি করে হয়? বাইরের লোক যদি পেছনে লাগে। বাইরের লোকের কথা বলছি না, এ বাড়ির অন্য কোনো ভাড়াটের কথা বলছি। বাড়িওয়ালির মুখ ছোট মেয়েটির দিকে ফিরল। কেউ কিছু বলেছে? হ্যাঁ, যার বলা সে বলেছে, মেয়েটি জবাব দিল। বাড়িওয়ালি হাত মাথায় চাপলেন। এই এক উপদ্রব, বুড়ো হয়ে মরতে চলল, তবু মেয়ে মানুষ দেখলেই মুখ থেকে লাল বের হয়। ঘরে বউ বাচ্চা আছে, সে কথা মনে থাকে না। বহুদিনের ভাড়াটে, তুলতেও পারছি না। তবে তুমি যদি শক্ত থাকো তাহলে কারোর কোনো ক্ষতি করার ক্ষমতা থাকবে না। তাই দিও, 2 দিও। ওরা নিচে নেমে এলো। শাহিন বলল, ঠান্ডা মাথায় ভাবেন, ভেবে বলবেন। আমার কোনো ফোন নেই, আমি দিনরাত কাগজে ফোন করে জেনে নেব। ওরা গলি দিয়ে হাঁটছিল, টিভিতে খবর পড়া হচ্ছে। পর পর কটা বাড়িতে একই চ্যানেল দেখছে বোধহয়। হঠাৎ শবনমের মনে হলো, আজ বিকেলে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে সংবেদনশীল কবিতার জন্য। এই বছর পুরস্কৃত হয়েছেন তরুণ কবি শাহিন রহমান। নামটা শোনা মাত্র শাহিনের হাত জড়িয়ে ধরল শবনম। আপনি পুরস্কার পেয়েছেন, আমি খুব খুশি হয়েছি শাহিন। শাহিনের মনে হচ্ছিল তার দুটো পা নিঃসাড় হয়ে গিয়েছে।